প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই হবে সংসদ নির্বাচন। তার মানে এবারের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। এই সংস্কার তাহলে একটা রাজনীতিও হাজির করছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হলো সংবিধান আর একটি হলো নির্বাচন। সংবিধান সংস্কারের প্রস্তাবে ৭২-এর সংবিধানের যে মূল নীতি আছে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রের মতো ৩টি নীতিকে। প্রস্তাব করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে মূল ৫ নীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে। সংসদের আকার, ধরন, গঠন নিয়ে যেমন সুপারিশ এসেছে, তেমনি গুরুত্বপূর্ণ পদগুলোর ক্ষমতা, বিশেষ করে সরকার প্রধানের ক্ষমতায় কারা কতদিন থাকতে পারবেন সেই বিষয়গুলোও উঠে এসেছে। আমরা দেখছি সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী নয়, জনগণতন্ত্রী করা হোক। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সংসদের আসন সংখ্যা ১০০-তে বাড়িয়ে এর ১/৪ রাখা হোক নারীদের জন্য। সংবিধানের বিধানের এহেন সংস্কার প্রস্তাবকে ঘিরে নেট দুনিয়ায় অনেক মতামত এসেছে। যেমন কবি ব্রাত্য রাইসু বলছেন, জনগণতান্ত্রিক বাংলাদেশ ধরনের কেতাবি সাহিত্য না কইরা সরলভাবে গণতান্ত্রিক বাংলাদেশ নাম রাখলে কোনো কিছু বাদ পড়ে কি? সাংবাদিক মাসুদ কামাল সংবিধান সংস্কার কমিটির গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিভিশনের এক আলোচনায়। ৭২ সংবিধান কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন, শাহদিন মালিকের মতো বিশেষজ্ঞরা সংস্কার বিষয়ে নানা মতামত এরই মধ্যে গণমাধ্যমে রেখেছেন। সেগুলোর প্রতিফলন সংস্কার প্রস্তাবে দেখা গেল কিনা সে প্রশ্নও রয়েছে। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না, দলের পদেও থাকা যাবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন হতে হবে, চালু করা হবে না ভোট, বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। ফলে পুরো সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে কেমন হবে সেই নির্বাচন? রাজনৈতিক দলগুলো এই সংস্কার কতটা গ্রহণ করে নির্বাচনের পথকে সুগম ও নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করবে সে প্রশ্নও আছে রাজনীতির মাঠে।